আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জনগণ যতদিন চাইবে ততদিন থাকবে সরকার। নির্বাচন কবে হবে তার সিদ্ধান্ত রাজনৈতিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরো বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেগুলো পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গেল 15 বছরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল ৮ আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পরপরই জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণ দিয়েছিলেন তিনি। আর দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় এসে আনুষ্ঠানিক এই ভাষণ তার। আপনাদের সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন সংস্কার করা হবে। নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক বলেও জানান তিনি। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। বিগত সরকারের রেখে যাওয়া পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবেলার কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। স্বৈরাচারের পিয়নো দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। পুলিশ ও র্যাবের মধ্যে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার হবে জানিয়ে ইউনূস বলেন, জুলাইয়ে গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো গঠনে সময় লাগবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রত্যাশা পূরণে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। পারস্পরিক আস্থা ও সহযোগিতা হবে পররাষ্ট্রনীতির ভিত্তি জানিয়ে তিনি বলেন, বন্যা প্রতিরোধে অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ছাত্র আন্দোলনের সমর্থনে প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে দেশে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিতের আশ্বাসও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা, সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। আশিকুল আলম, RTV, ঢাকা। বন্যার পানি কিছুটা কমেছে, তবে বিভিন্ন জেলায় এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম। খাবার ও সুপেয় পানির সংকটে মানবেতর জীবন পার করছেন পানিবন্দী লাখো মানুষ। ফেনীতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা ডুবে থাকায় বন্ধ আছে সড়ক যোগাযোগ। নোয়াখালীতে ঘরবন্দি কমপক্ষে 20 লাখ মানুষ। দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা পৌঁছচ্ছে না প্রত্যন্ত এলাকায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। দেশের 11 জেলায় বন্যায় এখনো পর্যন্ত প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে 18 জন। 3527 কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 3 লাখ মানুষ।
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া ফেনীর জেলা শহর সহ বিভিন্ন এলাকা এখনো কোমর থেকে গলা সমান পানিতে ডুবে আছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। পানিবন্দী লাখ লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে। পানি এমন পর্যায়ে আছে, আমার বুক পরিমাণে পানি পড়ে গেছে। এর আগের দিন তো প্রায় আমি ডুবে গেছিলাম। ফেনীতে যে হারে পানি আছে, আমরা সমস্ত ফেনী জেলার মানুষ সবই এই আপনার পানিবন্দিতে আছি। উজান থেকে নেমে আসা ঢলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির ফের অবনতি হচ্ছে। অনেক জায়গায় ঘরবাড়ির সড়ক তলিয়ে আছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমাদের গত ২৫ দিন থেকে বৃষ্টি নাই, কিন্তু এরপরও গত ২৪ ঘন্টা পানি বাড়ছে ১ ফিট। এটা পূর্ব দিক থেকে ফেনী হইয়া যে ইন্ডিয়া যে আসছে, এই পানিটা আমাদের সেনবাগে প্লাবিত হয়েছে। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার অনেক ঘরবাড়ি। এছাড়াও জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি নিমজ্জিত থাকায় পানিবন্দী অবস্থায় আছে লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ তৎপরতা চালানো হলেও ত্রাণ পাচ্ছে না নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। মৌলভীবাজারেও নদ নদীর পানি কমছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ। ৩০-৪০ বছরের ভিতরে এরকম পানি আমরা কোনো সময় দেখছি না। খুব কষ্ট করে ঋণ হইয়া নিয়ে আমি যে করছি, আমি এটা আল্লাহর গজব করছে। বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটছে খুলনার পাইকগাছা উপজেলার ১৩টি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষের। ৩ দিন ধরে শত চেষ্টা করেও বেড়িবাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। মুসা জাহান সিনথি, RTV। দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সুখবর দিল বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রকৌশলী মেহেদী হাসান। তবে ভারী বৃষ্টিপাত হলে সাঙ্গু, মাতামুহুরী ও হালদা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন তিনি। আর জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত মনে করেন, নদীর উপর বাঁধগুলো ঠিকমতো কাজ না করায় বন্যায় আক্রান্ত হয়েছে সব এলাকা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বানের জলে হাবুডুবু খাচ্ছে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ ১১ জেলার প্রায় অর্ধকোটি মানুষ। বন্যার এই বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের মানুষ। বানবাসী মানুষের উদ্বেগের মধ্যে এবার আশার আলো দেখাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি উন্নতির দিকে জানিয়ে সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, কমতে শুরু করেছে পানি। তবে কুমিল্লায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। যদি বিগত ২৪ ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি। ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে। এদিকে জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত মনে করেন, ভারত থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী সহ আশপাশের এলাকা। কোন বছর কতটা পানি আসবে সেটা তো প্রকৃতির উপরে। কোনো বছর হঠাৎ করে অতিরিক্ত পানি চলে আসতে পারে। চলে আসলে তখন ড্যাম চাপ নাও নিতে পারে, তখন ওটার সেফটি ভালভ হিসাবে স্পিলওয়ে বানানো হয়। কাপ্তাইতেও আছে। পাকিস্তান, ভারত, আমেরিকা যে দেশ বলেন তাদের প্রচুর ড্যাম আছে, প্রত্যেকটারই স্পিলওয়ে আছে। যদি ড্যাম ক্ষতির সম্মুখীন হয় তখনই এর স্পিলওয়ের গেট খুলে দেয়া হয়। তিনি মনে করেন, নদীতে দেয়া বাঁধ ঠিকমতো কাজ করলে বন্যার আশঙ্কা কম থাকে। বাঁধটা কাজ করতো তাহলে সমস্ত পানি নেমে সমুদ্রে চলে যেত। দুই দেশের মধ্যে বাঁধগুলোর মধ্যে কি সমন্বয় করা আছে? দু একটা ছাড়া নাই। ব্যারাজ মানে পানিটাকে ধরে রেখে নদীটাকে কানায় কানায় পূর্ণ করা। এর কোনো জলাধার নেই এবং বর্ষার সময়ের সব গেট খোলা। আমাদের দেশেও ৬-৭ হাজার রেগুলেটর আছে, প্রত্যেকটার গেট খোলা, অটোমেটিক্যালি পানি বেরিয়ে যাবে। এবং যে অটোমেটিক গেট খোলার ব্যাপারটা ওটা রেগুলেটরে থাকে, ড্যামে থাকে না। বন্যার ক্ষতি কমিয়ে আনতে পূর্বাভাস গুরুত্ব সহকারে অনুসরণের পরামর্শ ডক্টর আইনুন নিশাতের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বন্যাতদের সহায়তায় এগিয়ে আসার মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। নানা রকম ত্রাণ ও নগদ অর্থ অনুদানে নামছে মানুষের ঢল। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানুষ সেবা নয়, দায়িত্ব হিসেবে দেখছে তারা। আর প্রান্তিক পর্যায়ে ত্রাণ পৌঁছানোর গুরুত্ব অনুধাবন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য কফুরের রিপোর্ট। টানা চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ভিড় কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ আর টিএসসিতে নগদ অর্থ গ্রহণের আলাদা বন্দোবস্ত করেছে তারা। সকালে কার্যক্রম শুরুর পর থেকেই ত্রাণ নিয়ে আসতে থাকে দেশপ্রেমিক জনতা। কেউ একক, কেউ যৌথ প্রচেষ্টায় ত্রাণের পণ্য সংগ্রহ করে জমা দিচ্ছে ছাত্রদের কাছে। হরেক রকম শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তেল, লবণ, আলু, পেঁয়াজ সহ নানা খাদ্যপণ্য ও পোশাক আশাক নিয়ে আসছে নানা বয়স আর শ্রেণী পেশার মানুষ। একদিকে ত্রাণ সংগ্রহ, অন্যদিকে চলছে ত্রাণ প্যাকেটিং। ক্লান্তিকে পেছনে ফেলে দ্রুততম সময়ে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। তাদের কাতারে সামিল হতে পেরে আনন্দিত সবাই। আমরা প্রতিদিন খাবারটা দিচ্ছি আর কি, দুপুরে 400, রাত্রে 400, 800, শুধু ভলেন্টিয়ারদের জন্য, কারণ তাদের পেটে না দিয়ে পিঠে কিলান যাবো না। তো মানবতা হিসাবে নিজেই আমি উদ্যোক্তা হয়ে আমি কাজ করতে এসেছি। বাচ্চাদের খাবারের জন্য উনি আমাকে পাঠিয়েছেন যে দুধ, চিনি, সুজি। গত 3 দিন থেকে আমি বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছি, আজকে এখানে আমি ত্রাণ নিয়ে আসছি। আসলে আমি সামান্য কিছু করতে পেরে আমার খুবই ভালো লাগছে। অর্থ অনুদানে শিশু কিশোরদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আসছে ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মানবিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তাদের বুকে। বাচ্চাগুলা খেতে পারতেছে না, বয়স্ক মানুষগুলো মারা যাচ্ছে, বয়স্ক মানুষগুলারে আনতে পারতেছে না। খুবই কষ্টসাধ্য ব্যাপার এগুলা দেখে ঘরে বসে থাকা যায় না। আমি ব্যাংকে টাকা জমিয়েছিলাম, তারপরে ওই ব্যাংকটা এখানে আমি জমা দিয়েছি। অতিথিদের তারপরে মাঝে মাঝে অনেক কিছু টাকা পাইতাম, এগুলো সব মিলে টাকা 1000 টাকা তারপরে নিয়ে নিলাম। এদিকে ব্যাপক অনুদান পাওয়ায় দৈনিক 50,000 বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। উদ্ধার তৎপরতা এবং ত্রাণগুলো জায়গামতো পৌঁছানোটা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে। ফেনীতে শত শত নয়, হাজার হাজার ট্রাক মালামাল রাস্তার উপর পড়ে আছে, ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ দুর্গম এলাকায় মাল নেওয়ার মতো ব্যবস্থা নেই। ভয়াবহ বন্যা দেশের পূর্বাঞ্চলের মানুষকে দুর্ভোগে ফেললেও পুরো দেশকে নিয়ে এসেছে এক ছাতার নিচে। অরণ্য গফুর, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের 65% মানুষ বয়সে তরুণ। তাদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকে খেসারত দিতে হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন জেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও মিরওয়ারিশপুর সিনিয়র রাশিদিয়া ফাজিল মাদ্রাসায় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, তরুণদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে। এগুলো যারা করবে তাদেরকে ধরিয়ে দেবেন, দল থেকে বের করে দেওয়া হবে। বাংলাদেশের জনগণের মনের কথা বুঝতে হবে, যুবকদের মনের কথা বুঝতে হবে। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উত্তর, দক্ষিণ, বায়েক, নয়নপুর, শালদা নদী সহ আশেপাশের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ত্রাণ বিতরণ কাজে কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি AK-M জিলানির উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে 15টি নৌকা নিয়ে আসা হয়েছে। আমার এই লাইফে আমি কোনদিন এরকম বন্যা দেখি নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বন্যায় দুর্গতদের সাহায্যের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। দেশবাসীকেও অবহিত করব যাতে আরো অনেক বেশি মানুষ উৎসাহিত হয় এই মানবিক সাহায্য কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মানবিক এই কার্যক্রমে, আমাদের মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানাই। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
এবার অন্যান্য প্রসঙ্গ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকায় আজ 6টি মামলা হয়েছে। এ নিয়ে এই স্বৈর শাসকের বিরুদ্ধে 85 মামলা হলো। আদাবর থানায় হত্যা মামলায় গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর কাজী। এদিকে ভারতে পালানোর সময় গ্রেফতার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের গোপনাঙ্গে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি। আরও জানাচ্ছেন AR বাদল। শেখ হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে গত 16 জুলাই থেকে 5 আগস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচার গুলি ও হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এক পর্যায়ে সারা দেশে জারি করা হয় কারফিউ। মাঠে নামানো হয় সামরিক বাহিনী, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন ঘটে হাসিনা সরকারের। সরকার পতনের পর হত্যা নির্যাতনের শিকারদের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। এ পর্যন্ত সারা দেশে 85টি মামলায় আসামি শেখ হাসিনা। মামলাগুলোতে গণহত্যা, হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। বেশিরভাগ মামলায় শেখ হাসিনার পাশাপাশি হুকুমের আসামি ওবায়দুল কাদের। শেখ হাসিনা, তার পুত্র জয়, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারেক সিদ্দিকী সহ 27 জন এজাহার নামীয় এবং 500 জন অজ্ঞাতনামা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা এখানে মামলা করেছি। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবান গোলাপকে আদাবর থানার হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, নবকিশোলয় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। এদিকে 2009 সালে পিলখানা বিদ্রোহ মামলার আসামি ডিএডি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, আইনজীবী মোশাররফ হোসেন কাজল, সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর ই আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। আমাকে এবং আমার মাকে যে পিলখানা তৎকালীন আজিজ সাহেব ডাকে নিয়েছেন, সাথে মোশাররফ হোসেন কাজল ছিলেন, 4-5 জন এখানে উপস্থিত ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন প্রকার লোভনীয় অফার দেয়, প্রলোভন দেখানো হয় যে তোমরা যদি রাজসাক্ষী হও, তোমার বাবা যদি রাজসাক্ষী হয়, তাহলে তাকে খালাস দেওয়া হবে আর তোমাদেরকে বাইরে সেটেল করে দেওয়া হবে। ওদিকে ভারতে পালানোর সময় আটক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের স্কোটাল ইনজুরি অপারেশন হয়েছে সিলেট মেডিকেলে। আইসিইউতে রাখা হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। গ্রেপ্তারের পর শনিবার বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় উত্তেজিত জনতার হামলায় আহত হন মানিক। নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। AR বাদল, RTV, ঢাকা। সচিবালয় অবরুদ্ধ করে রাখার পর রাত 9টার পরে ছাত্র জনতা আর সেনা সদস্যদের ধাওয়ায় সচিবালয় ছেড়েছে আনসার সদস্যরা। আংশিক দাবি মানার পর উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী সহ সচিবালয় ঘেরাও করে রেখেছিল তারা। শাকিলা করিমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন AR বাদল। দাবি মেনে নেয়ার পরও আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখে। উপদেষ্টা সহ কর্মকর্তাদের তারা আটকে রাখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এসে পরিস্থিতি জানান। শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে। পরে রবিবার রাত 9টার দিকে শিক্ষার্থীরা টিএসসি থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সচিবালয় ছেড়ে পালাতে থাকে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী সদস্যরাও যোগ দেয়।
চাকরি জাতীয়করণ সহ বেশ কয়েকটি দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যরা। রবিবার তারা বাধা উপেক্ষা করেই সচিবালয়ে ঢুকে পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। আর বাদল, RTV, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ নয়, কারো বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জোর করে পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। এতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা যাবে না।